আজকে তোমাদের দ্বিতীয় ক্লাসে হ্যাঁ ভূমিকাংশ স্যার আছে। পাঠ্য এই বীরাঙ্গনা। তো এই বীরাঙ্গনা কাব্যের আমি আগের দিনে বলছিলাম পূর্ণ দৈর্ঘ্যের 11টি পত্র রয়েছে। পূর্ণ পত্র, অপূর্ণ পত্র অনেকটা লিখেছিলেন। এই 11টি পূর্ণ কাব্যপত্রের প্রথম যে পত্রটি সেটা তোমাদের পাঠ্য আছে। তার নাম কি বলো, তোমরাই বলো, ওই পাঠ্যটির নাম কি? স্যার দুষ্মন্তের প্রতি শকুন্তলা। দুষ্মন্তের প্রতি শকুন্তলা। এই দুষ্মন্ত এবং শকুন্তলার কাহিনী পৌরাণিক, বহু প্রাচীন। মহাভারতের আদি পর্বেতেও এর উল্লেখ রয়েছে দুষ্মন্ত শকুন্তলার। কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম, সেখানে ওই কাহিনী আখ্যান আমরা পেয়েছি। আমরা পরবর্তীতে বিদ্যাসাগরের অনুবাদ সেখানে পেয়েছি। এবং একদম আমাদের প্রজন্মে বিভিন্ন সিনেমাতে আমরা এই দুষ্মন্ত শকুন্তলার আখ্যানের একটি আভাস নিয়ে অনেক গান রচিত হতে দেখেছি। আমি আমার ছোটবেলায় একটি সিনেমা দেখেছিলাম, অনুতাপ বইটার নাম অনুতাপ। জানি না তোমরা দেখেছো কিনা। সেখানে একটি হ্যাঁ দেখেছো, অসাধারণ একটি বাংলা সিনেমা। সেখানেও কিন্তু এই দুষ্মন্ত শকুন্তলার একটা গানের মানে ওর এদের সঙ্গে তাল মিলিয়ে একটি সাজুজ্য গান ছিল। দুষ্মন্ত রাজা যদি হতাম আমি, শকুন্তলাকে চিনে নিতাম আমি, আংটি থাকুক না। এই যে আমি প্রাচীন পুরাণ থেকে বর্তমান, কালে কালে যুগে যুগে অভিজ্ঞান শকুন্তলম, দুষ্মন্ত শকুন্তলার কাহিনীটা আলোড়িত হতে 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 চলেছে। কেন একটা কাহিনী এতবার ইন্টারপ্রিটেশন, এতবার বিনির্মাণ, কি কারণে হলো? কোয়েশ্চেন 1। কোয়েশ্চেন 2, একেবারেই আমি তোমাদের বয়সে যখন ছিলাম, সেই আমার মতো জিজ্ঞাসু ছেলেদের জন্যে, যে আমরা যে কাব্যটা পড়ছি বীরাঙ্গনা কাব্য, যার প্রকাশ সাল 1862, আজ একবিংশ শতাব্দী 2021 সালে দাঁড়িয়ে ওই কাব্যটার পড়বার কি কোনো মানে ছিল? যখন আমরা পড়তে গিয়ে দেখি তার দাঁত ভাঙা ভাষা, আমি কেন এটা পড়তে যাব? আমার বর্তমানকালে রচিত কোনো কি ভালো কাব্য সাহিত্য ছিল না? এই দুটো কোয়েশ্চেনটা মাথায় রেখে যদি আমরা এর যথোপযুক্ত উত্তরের ভেতর দিয়ে প্রবেশ করি পাঠ্যে, তাহলে ওই পাঠ্যটা বোধহয় আমার হতে পারে। যতক্ষণ না আমার হচ্ছে, আমি ততক্ষণ তাকে যত্ন করি না, লালন করি না। আমি উত্তরটা বানিয়ে গল্পের ছড়ে না দিয়ে আমি পাঠ্যের ভূমিকাংশের দিকে তোমাদের নজর দিতে বলবো। দেখো, তোমার টেক্সট আছে যাদের সামনে, প্রত্যেকের সামনেই থাকা উচিত ক্লাসে, যে দুষ্মন্তের প্রতি শকুন্তলার যেখানে ওই কাব্য কবিতাটা শুরু হচ্ছে, তার আগে 10-15 লাইনে একটা গদ্য আকার একটা কাহিনী লিখেছে। যে কাহিনীর মধ্যে মধুকবি বলছেন যে শকুন্তলা, তার বাবা বিশ্বামিত্র, মা মেনকা, কিন্তু বাবা মা পরিত্যক্ত হয়ে এই শকুন্তলা বসবাস করছিলেন কর্ণমণির আশ্রমে। সেখানে কোনো এক দিন দুষ্মন্ত, মানে গল্পটা শোনো, ওই ভূমিকায় যেটা লেখা আছে আমি সংক্ষেপে বলছি। কোনো এক দিন রাজা দুষ্মন্ত সেই বনে এলেন এবং শকুন্তলার রূপ লাবণ্যে মুগ্ধ হলেন। এবং এখানে বলে রাখা ভালো, ওই বনের মধ্যে 3টি নারী ছিল, শকুন্তলা এবং তার 2 সখী অনুসূয়া, প্রিয়ম্বদা।
তারপর দুষ্মন্ত তার ভালো লাগার কথা সখীদের ভেতর দিয়ে শকুন্তলাকে বলল। শকুন্তলা সম্মত হলেন এবং রাজা দুষ্মন্তর সঙ্গে শকুন্তলা, দ্যাটস ভেরি সিগনিফিক্যান্ট লাইন, গান্ধর্ব মতে বিবাহ হলো। হোয়াট ইজ মিন বাই গান্ধর্ব মত? গান্ধর্ব মত মানে কি? তোমরা এখন যেটাকে বলো বাড়ির অসম্মতিতে মন্দিরে গিয়ে বিয়ে, বা ব্রাহ্মণ বহির্ভূত, মানে বাড়ির দুই পরিবারের বাদ দিয়ে দুজনের মধ্যে গোপনে মানসিক শারীরিকভাবে আমরা মিলনের যে ইচ্ছা বা প্রক্রিয়া পদ্ধতি, সেটা গান্ধর্ব মতে বিবাহ। তারপরের ঘটনাটা কি ঘটলো? রাজা তিনি হঠাৎই এসেছিলেন বনের মধ্যে মৃগয়া করতে। তিনি বিয়ে করেছেন, বিয়ের পরে মিলন হয়েছে, রাজা চলে গেছেন, কিন্তু সে রাজা আর ফেরেনি। কিন্তু এই রাজার সঙ্গে দুষ্মন্তের সঙ্গে যে শকুন্তলা, এই নর এবং নারীর যে মিলন, সেই মিলনের ফসলটা, বীজটা ধরা পড়েছে শকুন্তলার শরীরে। কারণ নারী মানে তো মা, তার জঠর রয়েছে, মাতৃ জঠরে। এবার গান্ধর্বদের বিবাহ যেহেতু, এবং দুষ্মন্ত যদি অস্বীকার করে, এলো না এবং অস্বীকার করারই নামান্তর, তাহলে কি পরিচয় এই সন্তানটি বড় হবে? এই সন্তানের পিতা কে? পুরুষ শাসিত সমাজে এই হচ্ছে কোয়েশ্চেন। এইবার তোমরা বলো তো বাবা, যে কাহিনীটা তোমরা উপরে লেখা রয়েছে এবং আমি যেটা বললাম যে প্রেক্ষাপটে লেখা, এই কাহিনীটার একটা নর এবং নারী, পুরুষ স্বাভাবিক নিয়মেই নারী রূপ লাবণ্যে মোহিত হলো, নির্লজ্জের মধ্যে বলে দিল, নারীও পুরুষের অবগাহন করলো, তাদের বিয়ে হলো এবং সন্তান এলো। কিন্তু সেই সন্তানের স্বীকৃতি দেওয়ার জন্য পুরুষটি তখনও তৈরি নয়। এই যে জটিলতা, এই জটিলতাটা বা এই কাহিনীটা কি প্রাচীন না আজও বর্তমান? তোমরা তোমাদের নিজের গ্রামে, নিজের শহরে, নিজের বন্ধু মহলে, ইনক্লুডিং ইউ, একবার অবগাহন করে দেখো তো। এই সমস্যার ভেতর দিয়েই তুমি যাচ্ছ না তো, আমি যাচ্ছি না তো? ঠিক এর সঙ্গে সাযুজ্য রেখেই কি একটা ঘটনা নিয়ে গোটা বাংলা তথা ভারত চর্চিত হচ্ছে না? বুঝতে পারছো কোন কাহিনীর কথা বলছি? টিভি খুললেই যেটা কদিন আগেও ভীষণভাবে দেখা যাচ্ছিল, নুসরতের কাহিনী। একটু খানিকটা দুষ্মন্ত শকুন্তলার মতো, যেই যে সন্তান নুসরতের গর্ভে, তার পিতা কি? হয়তো তার প্রেক্ষাপট আলাদা। একবিংশ শতাব্দীতে নুসরতের যে সংগ্রামটা করতে হয়নি, সেই সময় দাঁড়িয়ে শকুন্তলার সংগ্রামটা ছিল। এটা সমস্যা পার্থক্য আছে। এখানে নুসরত নিজেই তার নারী সত্তায় বলিয়ান হয়ে সে প্রতিবাদ করেছে যে আমি কেন জানাতে যাব আমার সন্তানের পিতাকে, এবং যদিও শেষমেশ সে জানাতে মিডিয়ার চাপে হোক, যা হোক, ভালোবাসার তাগিদ হোক, বাধ্য হয়েছেন। কিন্তু যদি উল্টো দিকতে হতো, সমাজে তো উল্টো ব্যাপারটাই বেশি, যে সমাজের লোকলজ্জা, নারী লজ্জা, এই লোকলজ্জার ব্যাপারটা নারীর সঙ্গে যতটা যুক্ত, পুরুষের সঙ্গে ততটা নয়। নারীকেই চিরকালই লোকলজ্জার ভয়ে তাকে সতী সেজে থাকতে হয়েছে। আর এই সতী শব্দটা শুধুমাত্র নারীর সঙ্গে যুক্ত, কোনো পুরুষের সঙ্গে নয়। কারণ সতী শব্দটা নিত্য স্ত্রীলিঙ্গ, সতীর পুংলিঙ্গ হয় না, সতী, সৎ, এরকম কিছু হয় না। অর্থাৎ পুরুষরা আদি অনন্তকালই সতী। সে 10 বারে 10 জায়গায় অবগাহন করে এলেও সতী। আর নারী তার কোথাও একবার বিচ্যুতি ঘটলেই সে অসতী নামে পরিগণিত হয়। সম্পা, তোমরা কি বুঝতে পারছো বাবা? শুনছো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। তাহলে একটা বা দুটো কোয়েশ্চেনের আমরা অবসান ঘটালাম যে এই কাহিনীটা মোটেও প্রাচীন নয়, এই কাহিনীটা মোটেও দুষ্মন্ত শকুন্তলার নয়। এই কাহিনীর ঘটনার অধিকার আমার তোমার সকলের। কারণ আমাদের হৃদয় রয়েছে, শরীর রয়েছে, এবং নারী তার জঠনে সন্তান ধারণের অবকাশ রয়েছে। আর পুরুষের রয়েছে নারীর সঙ্গে মিলনের দুর্নিবার আকাঙ্ক্ষা। আর রূপ দেখে ভোলেনি এমন
দেবতা বলো পুরুষ বলো কেউ নেই, রূপে আমরা সবাই মাতাল পাগল, আমরা প্রত্যেকেই দুষ্মন্ত, আমরা প্রত্যেকেই শকুন্তলা। এসব পাঠের মধ্যে ঢুকে যে একটি নারীর কি অসহ্য যন্ত্রণা, দুষ্মন্ত যে কথাটা তাকে দিয়ে চলে গেল যে তুমি তোমার বিয়ে করলাম আমি, এখন আমি তোমায় নিয়ে যেতে পারবো না, আমি তো রাজা, আমি আমার নিজের দেশে ফিরি, তোমাকে ঘোড়া হাতি পাইক বরকন্দাস প্রজা আমাত্য মিত্র সমস্ত পাঠিয়ে রাজ রানীর বেশে তোমাকে আমি বন থেকে নিয়ে যাব আমার রাজপ্রাসাদে। সেই দুষ্মন্ত ভুলে গেল। যদিও এখানে একটা ক্লু দেওয়া আছে যে দুর্বাসা মুনির অভিশাপে রাজা দুষ্মন্ত নাকি শকুন্তলাকে ভুলে গিয়েছিল। দুর্বাসা মুনিও তো পুরুষ, তাকে বেছে বেছে এই অভিশাপটাই দিতে হয়। একটি নারী অন্তরালে গাছের ডালে বসে সে তার প্রেমিকার কথা ভাববে, তার স্বামীর কথা ভাববে, এটাই তো স্বাভাবিক। কেন সেখানে একটা সন্ন্যাসী XYZ কেউ এলো, আমার তাকে সম্মান করতে হবে? ওয়াই? সে তো পাপাচার করেনি, বরং দুর্বাসা মনে অভিশাপ দিল যে তুই যার কথা ভাবছিস, যার কথা ভেবে আমাকে তুই দেখলি না, আমাকে অবহেলা করলি, আমি অভিশাপ দিলাম, সে তোকে ভুলে যাবে। কিসের দুর্বাসার চরিত্র? কি অপরাধ করেছিল? আমি আমার প্রেমিকার কথা, আমার বাবার কথা, আমি আমার স্ত্রীর কথা, আমার স্বামীর কথা ভাবছি, এর মধ্যে অন্যায়টা কোথায়? আমি পরপুরুষের কথা তো ভাবিনি। আর যদি ভেবেও থাকি আমি 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 তো সেটা প্রকাশ করিনি, সেটা এটা 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 আমার একটা ব্যক্তি স্বাতন্ত্র্য বোধ। এই বিংশ শতাব্দীর পাশ্চাত্যের নিংতিতে বিচার করেছেন মধুসূদন যে দুর্বাসা মুনি, তোমার হাতে ওই অভিশাপ দেওয়ার অস্ত্র আছে বলেই তুমি ঈর্ষা করো, হিংসা করো, তুমি ব্রহ্মচারী হতে পারো, কিন্তু সংসারী মানুষ যারা নর নারীর মিলনের ভেতর দিয়ে আনন্দ পায়, যারা সংসার নামক বস্তুটাকে ভালোবেসে সংসার বাড়িয়েছে, 5টা ফুলে সংসারকে ভালোবেসে এই পৃথিবীকে সচল রেখেছে, তোমরা ব্রহ্মচারীরা এটা পারোনি বলে বারবার সেখানেই তুমি আক্রমণ করেছো। এবং আমি তোমাকে দেখিয়ে দিতে পারি সমস্ত মুনি যারা নিজেদের ব্রহ্মচারী বলে দাবি করেন, মুনি ঋষি বলে দাবি করেন, তারা এই ধরনের অভিশাপ দিয়েছেন সংসারী মানুষদেরকে তারা চিরকাল ঈর্ষা করে এসছে। তোমরা সংসার পাতো, কেউ তো বারণ করিনি তোমাকে। কামনা বাসনা প্রেমের কথা, তোমার শরীর আছে মন আছে, তুমি করো না কেন? আমার যে একটু ভুল, এটা তোমাদের চোখে ভুল হলো আর তুমি অভিশাপ দেবে? যাও মরতে চলে যাও, অলকাপুরী থেকে রামগিরিতে নির্বাসন দিয়ে দাও, বউকে কেড়ে নাও ওর কাছ থেকে প্রেমিকাকে কেড়ে নাও। হয় তুমি জানো মহাভারতের যুগে পঞ্চপাণ্ডব, তারা পঞ্চপাণ্ডবের সন্তান বলে আমরা জানি, যাদেরকে তারা একটাও পাণ্ডুর সন্তান নয়। কিন্দম মুনি কি ভীষণ মারাত্মক অভিশাপ দিয়েছিলেন। কিন্দম মুনি তার স্ত্রীর সঙ্গে, তিনি মুনি ঋষি, তারা বাঘ এবং বাঘিনী সেজে বনের মধ্যে খেলা করছিল। বলে পাণ্ডু বুঝতে পারেনি, পাণ্ডু তার বোর কথা মতো, আমি জানি এটা অন্যায় করেছে, সে তীর মেরে দিয়েছে। কিন্দম মুনি যখন কাম ও কেলিতে লিপ্ত ছিল বাঘ, ও কিন্তু তীর মেরেছে বাঘ এবং বাঘিনীকে, মনে রাখতে হবে। কিন্তু যখন তীরটা গিয়ে বাঘ বাঘিনী ভেদ করে চলে গেল, তখন সে দেখা যাচ্ছে না এরা বাঘ বাঘিনী ছিল না, কিন্দম মুনি ছিল। আমি মানছি পাণ্ডুর অন্যায় করেছিল, কিন্তু জানো কিন্দম মুনিকে অভিশাপ দিয়েছিল, তিনি মুনি ঋষি, লঘু পাপে গুরুদণ্ড, তিনি অভিশাপ দিলেন পাণ্ডুরকে, মানে পঞ্চপাণ্ডবের যে পিতা, কুন্তির যে স্বামী, তাকে অভিশাপ দিল যে তুই আমাদের এইরকম একটা অবস্থায় আমাদের মারলি, তীর মারলি, তুই যেদিন নারী সঙ্গ করবি সেদিনই তোর মৃত্যু হবে। এই কি অভিশাপ! কেন বাবা নারী পুরুষের মিলনের, যেটা চিরায়ত সত্য, যেখানে মানুষের সব থেকে বেশি ভালো লাগা, আদর,
তারা সারা জীবনের স্বপ্ন, মানুষ কি শুধু দুবেলা দুটো খাওয়ার জন্য বাঁচে? সে কি আদরের জন্য বাঁচে না? আর সেখানেই তোমার অভিশাপ। তুমি মনে ঋষি, এত বড় অভিশাপ তোমার দেওয়া দরকার ছিল। যাক, অন্য প্রসঙ্গ সেটা। আজকে দুর্বাসা মনে অভিশাপ দিলেন যে তুই যার নামে ধ্যান করছিস, মনে তুই চিন্তাতে আছিস, সে তোকে ভুলে যাবে। তিনি মনে ঋষি, মানে উপরতলার লোক। তুমি নেতা মন্ত্রী, তোমার হাতে শাসন ক্ষমতা, তুমি ইচ্ছা করলে লঘু পাবে গুরু দায়িত্ব দিতে পারো, তুমি সিআইডি সিবিআই লেলিয়ে দিতে পারো, মানে ব্যাপারটাই এক। এটা জেনেও সখীর এই যন্ত্রণায়, কারণ ততদিনে শকুন্তলার পেটে দুষ্মন্তের বাচ্চা চলে এসছে। এখন যদি দুষ্মন্ত তাকে ভুলে যায়, তাহলে লোক লজ্জায় মুখ দেখাতে পারবে না শকুন্তলা, বন থেকে বেরিয়ে সামাজিকভাবে আসতে পারবে না। সবাই জিজ্ঞাসা করবে যে কে ওটা, কে? আর দুষ্মন্ত তখন অস্বীকার করলে কুমারী নারী তার পেটের সন্তান, এটা কান্ট ইমাজিন। গ্রাম্য সমাজে ভাবা যায় না। সবাই নুসরত নয়, সবাই এমপি হয়ে জন্মায়নি, ওই রকম লেভেলে অর্থবিত্তের এবং শক্তির কৌলিন্যে তো সব নারী আমরা পৌঁছাইনি রে বাবা। তখন এই নারীর যন্ত্রণায় সমব্যথী হয়ে তার দুই বান্ধবী অনুসয়া প্রিয়ম্বদা পা জড়িয়ে ধরলেন দুর্বাসা মুনির। তোরা শুনতে পাচ্ছিস বাবা? বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ, অনেক। আমি হয়তো একটু এক্সাইটেড হয়ে যাচ্ছি, আমি তো ওই ক্যারেক্টারের মধ্যে ঢুকে পড়ি বাবা। তোমরা আজকে 52 জন আছো, আমার ভালো লাগছে। তা এই মুনি ঋষির পা জড়িয়ে ধরলো অনুসয়া প্রিয়ম্বদা, বলেছিল যে আমার বান্ধবী তো একটা অন্যায় করে ফেলেছে, আপনাকে না দেখে সে আসলে তার মনে মনে প্রতিদেবতাকে স্মরণ করছিল, কিন্তু এই অন্যায়ের জন্য তার কি কোনো রেমেডি নেই? তাকে কি কোনো কিছু, সে তার সাধনায় এমন কিছু কি তার ফল পায়নি যাতে তার স্বামী তাকে মনে করতে পারে? তখন দয়া পরবশ হয়ে দুর্বাসা মুনি তাকে বলেছিল যে হ্যাঁ, যদি কোনো স্মারক দেখাতে পারে, স্মারক মানে নিদর্শন, অভিজ্ঞান যদি দেখাতে পারে, অভিজ্ঞান বা স্মারক বা নিদর্শন, তাহলে সে তার স্বামী তাকে চিনলেও চিনতে পারে। তখন এদের মনে হলো যে যাকে একটা তাও তো বাঁচোয়া হলো, কারণ যখন দুষ্মন্ত, ওই সময় তো পুরুষরা আমরা ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়ি, মানে পৃথিবীর যা কিছু আছে সব দেওয়ার পরেও দিয়েও যদি তোমার আর কি আমি পাই আর কি, এটা একটা পুরুষের দুর্বলতা, কারণ এটাই সাময়িকভাবে তৈরি। এরা কিছু করার নেই। নর এবং নারীর এই আকর্ষণ বোধটা আছে বলে না জগৎটা সচল আছে। তা সেই সময় নাকি দুষ্মন্ত একটা আংটি পরিয়ে দিয়েছিল। তাহলে এই আংটিটা দেখলেই যদি দেখায় দুষ্মন্তকে, তাহলে মনে পড়ে যাবে যে হ্যাঁ, এই আংটির সঙ্গে আমার স্মৃতি বিজড়িত। এই কাহিনীটা অভিজ্ঞান শকুন্তলা, যাকে ওটা নেই অনেকটা বিস্তারিত, ওই বিস্তারিত অংশটা ধরেনি মধুসূদন যে জায়গাটা ধরবার চেষ্টা ধরেছেন, সেটা হচ্ছে যে তুমি বনের মধ্যে একটি মেয়েকে, অসহায় একটি নারীকে ভালোবাসলে, তার সঙ্গে মিলন হলো, তার জঠরে সন্তান দিলে, তারপর তুমি চলে এলে, তুমি একবার খোঁজ নেবে না? শুধুমাত্র আনন্দে কামকেলিতে তোমার ভালো লাগার ফিলিংসগুলো নিয়ে তুমি চলে এলে, তুমি খোঁজ নেবে না? কেমন পুরুষ তুমি, কামুক পুরুষ তুমি। সেই প্রতিবাদ একটা চিঠি লিখছেন নারী শকুন্তলা। যে সময় দাঁড়িয়ে নারীদের পুরুষের চোখের দিকে তাকিয়ে কথা বলা শুধু নিষিদ্ধ, সেখানে শকুন্তলা রাজ সমীপে দুষ্মন্তের রাজদ্বারের কাছে একটা চিঠি পৌঁছে দিয়েছে যে হে রাজা, তুমি রাজা হতে পারো, কিন্তু মানবিকতায়, দায়বদ্ধতায়, সহানুভূতিতে তুমি জিরো, তুমি নির্দয়, তুমি হিংস্র, তুমি কামুক, তুমি পশু। এই বার্তাটি লিখছেন কে? শকুন্তলা। কিন্তু লিখতে গিয়ে ভারী অদ্ভুত তার লেখন ক্ষমতা। লিখছেন মধুসূদন, একটা নারী হয়ে সে নরমে গরমে কি অসাধারণভাবে চিঠি লিখতে লিখতে গেছে। আমরা আবার একটু দুটো লাইন পড়ি বাবা। হ্যাঁ স্যার। বলছে, প্রথম চিঠির শুরুতেই লিখছে শকুন্তলা,
বন নিবাসিনী দাসে নমে রাজপদে রাজেন্দ্র, যদিও তুমি ভুলিয়াছ তারে, ভুলিতে তোমারে কভু পারে কি অভাগী। কি আন্তরিক সূচনাটা চিঠির। আজকাল তো চিঠি লেখার যুগ আর নেই, এখন সব হোয়াটসঅ্যাপ SMS, চিঠির কৌশলটাই আমরা ভুলতে বসেছি। কিন্তু আমাদের প্রজন্ম পর্যন্তও ছিল। যুগের বাক তো 2006 এলো, সেই অর্থে কাটা আপেল নিয়ে আমাদের প্রজন্মে আমরা আমাদের মনের কথা, হৃদয়ের কথা, চিঠি ছাড়া আর কোনো মাধ্যম ছিল না। হৃদয়ের কথা বলবার যে কি ব্যাকুলতা, তার মাধ্যম ছিল না আগে। এখন কত মাধ্যম, টুইটার, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, এবং তার কাছে সরাসরি একটা জাস্ট টাচ করলে আমার মনের কথা চলে গেল। কিন্তু তখন এটা ছিল না, তাই আমাদের যন্ত্রণা ছিল প্রগাঢ়। সে যন্ত্রণার বাণীরূপ রবি ঠাকুরের কত গানে ঝঙ্কৃত। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ, সে কি এলো না, সে তো এলো না, সে যারে সপিলাম এই প্রাণ মন দেহ, আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ। আগের এই হৃদয়ের কথাগুলো বলবার জন্য এত মাধ্যম ছিল না, চিঠির মাধ্যম ছিল। তাহলে বন নিবাসিনী দাসী নমে রাজপদে রাজেন্দ্র, আমি তো বন নিবাসিনী, বনের মধ্যে ঘুরে বেড়াই, আমি দাসী। কিন্তু তুমি তো রাজেন্দ্র, রাজার মধ্যে ইন্দ্র। খুব সূক্ষ্মভাবে তিনি বিদ্ধ করছেন বাক্যবাণে, কারণ বাক্য বা শব্দ আমাদের হৃদয়ের অনুভূতি ধারণ করে। তুমি রাজেন্দ্র, রাজাদের মধ্যে শ্রেষ্ঠ, আর আমি বনচারী। যদিও তুমি আমায় বিয়ে করেছিলে, আমার তো রাজরানী হওয়ার কথা ছিল, কিন্তু আমি বনচারী, আর ইউ রাজেন্দ্র। যদিও তুমি ভুলিয়াছ তারে, ভুলিতে তোমারে কভু পারে কি অভাগী। আমি জানি তুমি আমায় ভুলে গেছো, কিন্তু এই অভাগিনী যে তোমায় ভুলতে পারে না। হাই হাই আশা মদে মত্ত আমি পাগলিনী, হেরি যদি ধুলো রাশি হেনাত আকাশে, পবন সনন যদি শুনি দূর বনে, অমনি চমকি ভাবি মদ কল করি বিবিধ রতন অঙ্গে, পশিছে আশ্রমে পদাতিক, বাজি রাজি সুরথ সারথি কিঙ্কর কিঙ্করি সহ, আশার ছলনে প্রিয়ম্বদা অনুসহা, ডাকি সহি দয়ে কহি, হ্যাদে দেখছই এতদিনে আজি শরীর আলো প্রাণেশ্বর, এ তার দাসীরে। ওই দেখ, ওই দেখ ধুলা রাশি উঠিছে গগনে, ওই দেখ তোরা। প্রেমের প্রগাঢ় অনুভূতিতে প্রায় পাগল হতে বসেছে গো শকুন্তলা। প্রত্যেকটা শব্দের অর্থগুলো কিন্তু তোমায় ভাঙতে হবে। আমি এবার শব্দার্থ নিয়ে বলতে বলতে যাই। দেখো, বলছি আশা মদে মত্ত আমি পাগলিনী, আমি প্রত্যাশায়, আলবাসা, আশা মানে হোপ, আমি প্রত্যাশায় থাকতে থাকতে আমি পাগল হয়ে গেলাম। কিসের প্রত্যাশা? ওই যে তুমি বলে গিয়েছিলে আমি যাব, আর আমি হাতি ঘোড়া প্রজাদের পাঠিয়ে তোমাকে রাজরানীর বেশে নিয়ে যাব। কিন্তু কবে গো সেদিন আসবে? কবে আমায় নিয়ে যাবে? এবং মনে রাখতে হবে, সে কিন্তু রাজরানী সাজতে চাই বলে তার যন্ত্রণা নয়, সে তার প্রিয় মানুষের মনের কাছে, বুকের কাছে, সে তার হৃদয়কে নিয়ে যেতে চায়। এটা কে না চাই বলো তো? আমি তুমি প্রত্যেকে চাই। সেই আশাতে আমরা বুক বাঁধি। তুমি বুক বাঁধো। এভরিওয়ান, all the world, every people, he hope their dream man and woman. প্রত্যেকে আমরা। ফলে এটার মধ্যে পাপ ছিল না। হেরি যদি ধুলা রাশি হেনাত আকাশে, যদি আকাশে দেখি ধুলো উঠছে, আমি কি ভাবি জানো?
ভাবি মদকল করি, মদকল বলতে হাতি, মত্ততা হেতু কলধ্বনি করে, যেন হাতি গর্জন করতে করতে ছুটে আসছে। বিবিধ রতন অঙ্গে পশিছে আশ্রমে পদাতিক, তাহলে পায়ে হাঁটা সৈন্য, হাতি, ঘোড়া, এ সমস্ত তুমি পাঠিয়ে দিয়েছ আমার জন্যে। আমাকে সসম্মানে তুমি তোমার রাজ্যে নিয়ে যাবে তোমার রানী করে। আর কি, বাজি রাজি সুরত সারথি, সারথি অশ্ব, কিঙ্কর কিঙ্করি, তাহলে দাস দাসী, কিঙ্কর কিঙ্করি বলতে চাকর চাকরানি, দাস দাসী, সুরত সারথি অর্থাৎ অশ্ব অশ্বের চালক, এসব সহ তুমি আমাকে নিতে পাঠিয়েছ লোকগুলো। কিন্তু আশার ছলনে প্রিয়াম্বদা অনুসূয়াকে ডেকে ডেকে বলি, সখী, ওরে সখী, প্রিয় অনুসূয়া, প্রিয়ম্বদা দেখ, চেয়ে দেখ, ওই বুঝে ওরা এসে গেছে আমাকে নিতে। পাগল হয়ে গেছে গো। কারণ যাকে আমি ভালোবেসেছি, শ্রদ্ধা করেছি, আমার শরীর, আমার মন শুধু উজাড় করে দেয়নি, আমার শরীরটাও দিয়েছি। আমার নিজের জীবন যৌবন সব কিছু উজাড় করে যাকে দিয়েছে, সে কখনো এমন ঘাতক হতে পারে? আর সেটা যদি হয়, তাহলে কোথাও যেন নিজেই হাত কামড়াতে হয় যে আমি নির্বাচনটাই ভুল করেছিলাম। আমি আগের দিনে বলছিলাম যে নির্বাচনটা খুব বাবা দরকার। কোন ক্লাসটায় যেন বলছিলাম, হ্যাঁ দেখো সই, এতদিনে আজই শরীর আলো প্রাণেশ্বর এ তার দাসিরে। অনুসূয়া দেখ দেখ দেখ, এতদিনে আমার মনে পড়েছে আমার প্রাণেশ্বর, সেই প্রাণেশ্বরের দাসী অর্থাৎ দাসীরূপ আমাকে তার মনে পড়েছে। দেখ, ওই দেখ ধুলোরাশ উড়িছে গগনে, ওই শোন কোলাহল, পুরবাসী যত আসিছে লইতে মোরে নাথের আদেশে। পুরবাসী মানে প্রজা, সেই রাজ্যের প্রজা সব নাথের আদেশে অর্থাৎ দুষ্মন্তের আদেশে আমাকে নিতে আসছে। পরের অনুচ্ছেদ। বাবা বুঝতে পারছো তোমরা? পরের অনুচ্ছেদ। হ্যাঁ বাবু, পরের অনুচ্ছেদ। দ্রুত গতি ধায় আমি সে নিকুঞ্জ বনে, যথায় হে মহিনাথ পুজিনু প্রথমে পদযুগ। আহা, চারিদিকে চাহি ব্যাঘ্র ভাবে, দেখি প্রফুল্লিত ফুল মুকুলিত লতা, শুনি কোকিলের গীত অলির গুঞ্জন, স্রোতনাদ মর্মরে পাতাকুল নাচি, কুহুরে কপত সুখে বৃক্ষ শাখে বসি, প্রেমালাপে কপতির মুখ দিয়া। আহা, মুখে মুখ দিয়া, শুধু এই মুখ দেওয়া পর্যন্ত। বলছে যে মুহূর্তে আমার মধ্যে একটা আশার সঞ্চার হয় সে আমাকে নিতে এসছে, আমি ছুটে চলে যাই এই বনের সেই গাছটার তলে, যে গাছটার তলে তোমার সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল, প্রথম মিলন হয়েছিল। আমি আমার জীবনের সব থেকে ভালো লাগা, আমার জীবনের সংরক্ষণ করা সব থেকে মূল্যবান সম্পদ আমি তোমাকে দিয়েছিলাম। সেটা ভাবতে আমার ভালো লাগে। আমি সেখানে যাই এবং গিয়ে দেখি গাছে গাছে কি ফুটেছে, দেখি প্রফুল্লিত ফুল মুকুলিত লতা, লতার বৃন্তে বৃন্তে ফুটে আছে ফুল, অলিরা এসে গুঞ্জন করছে, পাতার হাওয়ার সঙ্গে চলছে প্রেমালাপ, আর কপত কপতি দুই পাখি তারা ঠোঁটে ঠোঁট দিয়ে দুজনের মধ্যে প্রেমালাপ করছে। এগুলো দেখে আমার অতীতটা মনে পড়ে যায়, আমার ভীষণ ভালো লাগে। কিন্তু তারপরে কি হয় জানো, একেবারে না কি নাটকীয় ডাইমেনশন, এই হাসি এই কান্না, এই সাদা তো এই কালো, নাটকীয় ডাইমেনশন। কি হলো তারপরে? বলছে সুধি গঞ্জি ফুলপুঞ্জে রে নিকুঞ্জ শোভা, কি সাধে হাসিস তোরা, কেন সমীরণে বিতরিস আজি হেথা পরিমল সুধা। আমি গঞ্জি মানে গঞ্জনা করি, আমি ওখানে ছুটে গিয়ে বুঝতে পারি যে কই হাতির দল তো আসেনি, ঘোড়ার দল তো আসেনি, প্রজারা তো আসেনি, উলুধ্বনি দিয়ে আমাকে নিয়ে যাওয়ার জন্যে কোনো এস্তর তো আসেনি। তখন আমার রাগ হয়। কাদের প্রতি রাগ হয়? ওই ফুলগুলোর প্রতি, ওই পাখির প্রতি, যাদের মিলনের মরশুমের মধু মাস, তারা কি করছে? তারা নিজেদের মধ্যে প্রেমের সুখটাকে
গ্রহণ করছে, ওটা দেখে আমার ঈর্ষা হয়, রাগ হয়। আমি তখন প্রেমালাপে কপত কপতির মুখ দেখার পর সুধি গঞ্জি ফুল ও পুঞ্জে, আমি ওই ফুটে থাকা ফুলকে গঞ্জনা দিয়ে রেগে গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করি, সুধি মানে জিজ্ঞাসা করি, রে নিকুঞ্জ শোভা, কি সাধে হাসিস তোরা? ওই ফুল ফুটে আছে। শকুন্তলার মনে হয়েছে ওরা আমাকে দেখে না ব্যঙ্গর হাসি হাসছে, অথবা ওরা প্রস্ফুটিত ফুল ফুটে আছে, আজকের দিনেই তোদের ফুটতে হলো। আজ আমার মন যে ব্যথায় চৌচির হয়ে যায়, যাকে নিয়ে, যার জন্য আমার হৃদয় রূপ প্রস্ফুটিত ফুলের মতো ফুটতো, সে মানুষটা আজ আমাকে ত্যাগ করেছে। এ সময় তোদেরকে হাসতে হবে। তাহলে এই আক্ষেপ কার প্রতি? ফুলের প্রতি। একদম ইন্ডিভিজুয়ালি লাইন বাই লাইন পড়বে। 2 নম্বরের ব্যাখ্যা বিশ্লেষণ আসলে যাতে তোমাদের সহজে আলোচনা করতে লিখতে সুবিধা হয়। আর কার প্রতি? 2, সমীরণ, বাতাসের প্রতি। কেন সমীরণে বিতরিস আজি হেথা পরিমল সুধা? বাতাসকে বলি এই সমীরণ, এই বাতাস, আজকে কেন তোকে সুগন্ধ ছড়াতে হচ্ছে? আজকেই তোকে সুগন্ধ ছড়াতে হলো? আমার এই 2 চোখে বিরহের যন্ত্রণার জল দেখেও তোকে ছড়াতে হচ্ছে সুগন্ধ। 2 সমীরণ, বাতাসের প্রতি। আর 3 কি? কহি পিকে মানে ময়ূর, ময়ূরকে ডেকে ডেকে বলি, কেন তুমি পিকো কুলপতি এ সরলহরী আজি বরিশ হয়ে বনে? হে ময়ূর, তুমি মিষ্টি মিষ্টি ওই ডাক সুর লহরী বর্ষণ করছো কেন বনে? তোমার ওই মিষ্টি ডাক যে আমার আজ ভালো লাগে না, কারণ আমার তো মিলনের ঋতু নয়। কেন রে আনন্দ ধ্বনি নিরানন্দ কালে মদনের দাস মধুর অধীনে তুই, সে মদন মোহে যার রূপ গুণে সে সুখে গাও হে তুমি তাহার বিরহে। বলছে কিন্তু তোমার তো কিছু করার নেই হে ফুল, তুমি কি মদনের দাস। মধু বলতে বসন্তকাল, বসন্ত ঋতুতে সব ফুল ফুটে ওঠে, ফুলে ফুলে বনে বনে ভ্রমরের গুর্জনে সমস্ত প্রকৃতি সেজে ওঠে গো। আর সে সময় মানুষের মনেও রোমান্টিক আবহের সৃষ্টি হয়, প্রিয়সীর জন্য, দ্বৈতের জন্য তার অন্তরাত্মা কেঁদে ওঠে। তাই বলছে তোদের তো কিছু করার নেই। মদনের দাস মধুমাস, মধুর অধীনে তুমি, সে মদন মোহে যার রূপ গুণে কি সুখে গাও হে তুমি তাহার বিরহে। অলির গুঞ্জন শুনি ভাবি মৃদু স্বরে কাঁদিছেন বনদেবী দুঃখিনীর দুঃখে। কিন্তু আমার মনে হয় ওই অলির গুঞ্জন, অলি অর্থাৎ ভ্রমরের পাখায় যে গুঞ্জন, সেটা শুনে আমি বুঝতে পারি বোধহয় আমার দুঃখে বনদেবী কান্না করছে। শ্রুতি শ্রোতনাদ ভাবি গম্ভীর নিনাদে নিন্দিছেন বনদেব তোমায় নিমনি। আর যখন নদীর কুলুকুলো ধ্বনি, সেই ধ্বনি যেন আমি বুঝতে পারি, তারা যেন আমার দুঃখে দুঃখী হয়ে হে নিমনি তোমাকে নিন্দা করে, তোমাকে অভিশাপ দেয় যে তুমি এই অবলা মেয়েটাকে এইভাবে কাঁদিয়ে চলে যেতে পারলে। তুমি না রাজেন্দ্র, নিজের রাজ্যে তো তুমি অনেক 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 মানুষের সম্মান নিয়ে শ্রদ্ধা কুড়িয়ে আছো, এই অবলাটাকে তুমি কেন কাঁদিয়ে গেলে? আমার জন্যে এরা বোধ হয় তোমাকে অভিশাপ দেয়। এগুলো অভিশাপের শব্দ। কাপি ভয়ে পাছে তিনি সাপ দেন রসে। অফ, দাগমার ওই লাইনটা ভেরি ভেরি সিগনিফিকেন্ট। ইট ইজ দ্য অ্যাবসলিউটলি, দ্যাটস কল অ্যাকর্ডিং টু বৈষ্ণব পদাবলী ভাগবতীয় প্রেম। দ্য although I does not believe the real love, but it's called maybe real love. That's called absolutely ভাগবতীয় প্রেম। বলছে কাপি ভয়ে পাছে তিনি সাপ দেন রসে। এই যে বনদেবী, এই যে নদী, এরা আমার দুঃখে দুঃখী হয়ে তারা কান্না করছে, আমার ভয় লাগে। যেমন দুর্বাসা আমাকে অভিশাপ দিয়েছিল না, আমার ভয় হয় আমার প্রতি যে অবিচার তুমি করেছো সেটা আমি সহ্য করে নিচ্ছি, কারণ আই লাভ টু ইউ, বাট আমার দুঃখে দুঃখী হয়ে এরা যদি তোমায় অভিশাপ দেয়, তোমার অঙ্গহানি ঘটে, সেটা আমি সইতে পারবো না গো। তাই আমার যত কষ্ট হয় হোক, তুমি যেন সুখে থাকো। হোয়াট ইজ দিস? বুঝতে পারছো তোমরা প্রেমের কি উদারতা? রবি ঠাকুর তো এই কথাটি বোধহয় বলেছিলেন, তুমি সুখ যদি নাহি পাও
যাও সুখের সন্ধানে যাও, আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাহি চাই গো, আমার পরানো যা চাই তুমি তাই, তুমি তাই গো, আমার পরানো। দ্যাট ইজ ভাগবতীয় প্রেম। কই এই সময় তো তার মনে হলো না যে বাজার থেকে অ্যাসিড কিনে আনি এবং অ্যাসিড মেরে দিই, বরং তুমি সুখে থাকো, আমার অন্যায় আমি হজম করে নেব, কিন্তু কেউ যেন আমার প্রতি অন্যায় করেছে এটা ভেবে অন্য কেউ তোমাকে হিট না করে। আমি তোমায় ভালোবাসি, আই লাভ টু ইউ ইন মাই হার্ট, দ্যাটস ওয়াই আই ওয়ান্ট টু ইউ হ্যাভ টু গুড ইন ইউর থ্রু লাইফ। আমাদের বর্তমানের অ্যাসিড মারা প্রেমের সঙ্গে এই প্রেমানুভূতির অদ্ভুত কোথাও একটা যেন উদারতা আছে। এই পাঠ্য পড়তে পড়তে তোমাকে তো এইটাই শিখে নিতে হবে, কোন রিলেশনটা আমরা যে রিলেশনগুলো তৈরি করছি। এবার আমি লৌকিক জ্ঞানের মধ্যে চলে আছি, বা আর 2 লাইন পড়তে হবে বাবা, পড়ে তারপর আসছি। তো আমার ভয় হয় যে তোমায় যদি রসের সাপ দেয়, তাই কহি পত্রে পাতাকে ডেকে ডেকে বলি, শোন পাতা শোন পত্র, শোন পত্র, সরস দেখিলে তোরে সমীরণ আসি নাচে তোরে লয়ে প্রেমা মদে, কিন্তু যবে শুকাইস কালে তুই ঘৃণা করি তোরে তারাই সে দূরে, তেমনি দাসী রে কিরে তেজিলা নির্ণনে। কি করে এটা মধুকবি ছাড়া লেখা সম্ভব 1862-তে? যে পাতা বনদেবী সাপ দিতে চেয়েছিল না, তাকে বলে আশ্বস্ত করে, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার কথাটা শোন। পাতাকে ডেকে ডেকে বলে, শোন পাতা, তুই যখন সবুজ ছিলি, পাতার শরীরে যখন ক্লোরোফিল এবং রস থাকে, ওদের তখন তোকে বোটায় রেখে ওই যে মন্দ মন্দ বাইতে বাইতে পবন ঝিরঝিরে বাতাস তোকে নিয়ে আন্দোলিত হয়, তোর সঙ্গে বাতাসের প্রেমালাপ চলে। কিন্তু একবার ভেবে দেখ পাতা, তুই যখন কালে গ্রীষ্মের দাবদাহে শুকিয়ে যাস, তোর শরীর রস শুকিয়ে হলুদ হয়ে যাস, তুই শুকিয়ে যাস, তখন বাতাস কি করে? তোকে একটা ঝটকা দিয়ে ওই বৃন্তচ্যুত করে তোকে তলায় ফেলে দেয়, কারণ তোর তো তখন রস নেই রে। ঠিক তদ্রূপভাবে আমার রূপ যৌবন যখন ছিল যে সময়, সেই লোভে আকৃষ্ট হয়ে ওই ছোড়া ওই লোক আমাকে ভালোবেসেছিল, কিন্তু আমার এখন তো যৌবন নেই, তার যা পাওয়া হয়ে গেছে, চলে গেছে। বলে আমি আর তুই পাতা তো একই। বৈষ্ণব পদা বলে শ্রী রাধিকাও তো এই কথাই বলেছে গো, কৃষ্ণকে বলেছিল না, যৌবন কাল আছিল দিনচারি, তা দেখে আদর পাইল মুরারি। ফলে ললিতা বিশাখা কি বলছিস তোরা? আজ আমার যৌবন নেই, আমার অধরে সুধা নেই, তাই সে চলে গেছে, তো দোষ দেবো কার? প্রচ্ছন্ন এর ভেতর দিয়ে কিন্তু একটা অভিমান, একটা ভালোবাসার মানুষের প্রতি এটাই বলে অভিমান, অনুযোগ মিশ্রিত একটা প্রতিবাদ। সেইটাই 62 সালে 1862 সালে প্রকৃতির ভেতর দিয়ে মিলিয়ে প্রকাশ করা যায়। তা সত্ত্বেও শকুন্তলা অভিশাপ দিতে নিজে তো চায় না, অন্যেরও দিক সেটা চায় না। হোয়াট ইজ মিন বাই দ্যাট টাইপ লাভ? আমরা বিস্মিত হই। আমি বলছি এই টেক্সটের ভেতরে এভাবেই ঢুকা অবগাহন করতে হবে, তবে একটু রস পাওয়া যাবে। কারণ আমার মনে হয় এই মধুসূদনের যে সমস্ত সৃষ্টি, সেটা এটা একান্ত আমার ব্যক্তিগত, ইটস মাই ওন ভিউস, আই ফিল দ্যাটস এইরকমভাবে যে সেটা না খানিকটা নারকেলের মতো, জানিস ওই লক্ষ্মী পুজোর সময় তোরা নারকেলের নাড়ু টাড়ু খাস, নারকেল ফাটিয়েছিস বাবা কেউ, ছেলেরা বা মেয়েরা? নারকেলের নাড়ু কেউ একজন বলো বাবা। দেখেছো? দেখো নারকেল প্রচন্ড শক্ত একটা জিনিস,
নারকেলের আবরণের চারদিকে ছোবা থাকে, সেইগুলোকে আগে ছাড়াতে হয়। তারপর তুমি ভাবলে যে তুমি তোমার লক্ষ্য সাধ্যবস্তু পেয়ে গেলে, না, দেখবে তারপর আছে একটা কঠিন খোলস। সেই খোলসটাকে তোমাকে আঘাত করে ভাঙতে হয়, কোনো কিছুতে আঘাত করতে হয়। যদি তুমি ভাঙতে পারো তাহলে ওফ কি সুইট, ভেতরে সুস্বাদু জল এবং অসাধারণ দেখতে সাদা রঙের শ্বাস, কিন্তু তার আগে অনেক পরিশ্রম তোমায় করতে হবে। তদ্রূপ এই মধুসূদনের বাহ্য কাঠিন্যের ভাষাটা তুমি যদি ওইভাবে ভাঙতে পারো, আন্তরিকভাবে খোলস ছাড়াতে পারো, তাহলে তুমি ভেতরে ওই নরম শ্বাসের মতো নারকেলের সেই মিষ্টি জল আর শ্বাসটা তুমি আহরণ করতে পারো। আমি তোমাদের একজন সহযোগী, মানে টিচার্স, শিক্ষক, গুরু তো হওয়া যায় না, ফ্রেন্ড ফিলোজফার গাইড, ওইটা আমি বলছি না। আমি একদম ফ্রেন্ডলি, একটু বন্ধু মতো ভাবে ওইটা ভাঙবার চেষ্টা করছি মাত্র। আমিও সবটা তো ভেঙে উঠতে পারিনি, তাহলে তো আমি একদিন কান্না করে ফেলেছিলাম আমরা পড়তে পড়তে। একান্তে তুই নিরালে যখন পড়বি না, তোর সঙ্গে রিলেট করে ফেলবি। তাহলে আমি আর যে 2-5 মিনিট আছে এখান থেকে টেক্সটটা আজকে আমি এইটুকু পড়াচ্ছি, ধর যেইটা আমার বলবার এই ক্লাসটায়, যেই যে আমরা পড়লাম, আমাদের হৃদয়ের সঙ্গে বর্তমান যে রিলেশনগুলোর মধ্যে তোরা রয়েছিস অথবা ঘটবেই, কারণ এ পৃথিবীতে নর ও নারী ছাড়া পৃথিবী নেই। আমি জাতপাতকে তোয়াক্কায় বিশ্বাসই করি না, নাতে কিসের হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, ডাজ নট এ ম্যাটার। পৃথিবীতে জাত যদি থাকে, আমি একটা অংশকে ছড়িয়ে রেখে দুটো অংশ বলছি, নর এবং নারী। আজীবন ধরে আমরা শিক্ষার পথ ধরে একদিন গোটা পৃথিবীর দুটো জাত থাকবে, কোনো জাত থাকবে না, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, মারাঠি, জৈন, দুটো জাত। আর পরস্পর আমরা কোনো দিন এই পরস্পর দুটো জাতকে চিনতে পারবো না। ওই রবি ঠাকুরের ঘরের পাখি, খাঁচার পাখি আর মনের পাখির মতো। তাই এই পাঠ্যের ভেতর দিয়ে গিয়ে আমাদের কি হতে হবে, অনেক জ্ঞানী হতে হবে। কারণ যে বস্তুকে আমি কোনো দিন অস্বীকার করতে পারবো না, তাহলে তার স্বরূপটাকে আমার জেনে নেওয়া দরকার নয়। কোনো নর যত ব্যথায় পাক, সে কি নারীকে অস্বীকার করতে পারে? কোনো নারী নরকে যতই ঘৃণা করুক, তার চরম তৃপ্তির ভালো লাগার পরম প্রসাদ তো পুরুষই দেবে। আরে এটা হয়তো জন্মই হতো না, আমি জন্মাতাম রে বাবা, আমার জন্ম হতো যদি কোনো এক প্রত্যুষে কোনো এক সময় নর এবং নারী, আমার বাবা মা, তারা এক জায়গায় না আসতো। তাহলে আমি যখন নারীর আমার বড় প্রয়োজন, আর নারীরও যত আমার প্রয়োজন, তখন কোথায় তার ব্যথা আর কোথায় আমার ব্যথা, তাকেও জেনে নেওয়া উচিত, আমারও জেনে নেওয়া উচিত। বৈষ্ণব পদাকাররা এইটাই জানাচ্ছিলেন। আমাদের গোটা সাহিত্য জুড়ে আমার তো মনে হয় আর কিচ্ছু নেই, নরকে নারী জানার কথা আর নারীকে নর জানার কথা। আমার সঙ্গে তুই একমত নাও হতে পারিস, কিন্তু আমি এখনো পর্যন্ত আমি এই স্ট্যান্ডে আছি। আর কোনো কিচ্ছু নেই, যা কিছু সৃষ্টি, লেখা, চিত্র, গল্প, নাটক, থিয়েটার, বিজ্ঞান, শিল্পকলা, যা কিছু বলিস, এভরিথিং, মোরাল অফ দ্য স্টোরি সেম। হুইজ আই, আমি কে, সেইটা জেনে চলেছি। আর আমার সঙ্গে প্রত্যক্ষ যোগ যদি কারোর থাকে, সেটা তুমি, আমি আর তুমি। ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এবং ভাইটাল টু আস। আমার সঙ্গে প্রথম যোগ তোমার, মেল ফিমেল, নেগেটিভ পজিটিভ। যদি সেইটাই ভালো করে জেনে নেওয়া যায়, পৃথিবীতে যুদ্ধ বাঁধত না। কারণ রামায়ণ মহাভারত থেকে পর্যন্ত আজকে তালিবানি আক্রমণ, সবার পেছনের মধ্যে রয়েছে এই পুরুষের জিঘেংসা, নারীকে বুঝতে না পারা, অথবা নারীকে ভোগ করে টেনে খাওয়ার যন্ত্রণা, ইচ্ছা, বাসনা। কি দরকার ছিল বলতো মহাভারতের? ওই দুর্যোধনের উরুতে তারই ভাই বউকে বসানোর কি দরকার ছিল? পাশা খেলে হেরে গেছে, তুই রাজ্য চা, টাকা চা, ধন চা, মান চা। দ্রৌপদীকে চাইতে হবে, বসাতে হবে উরুতে। সেই জন্যই তো অর্জুন প্রতিজ্ঞা করে, ভীম প্রতিজ্ঞা করে, যে বুকের রক্ত চিরে যেদিন আমি চুল ধুয়ে দিতে পারবো।
কুরুক্ষেত্রে যুদ্ধই হতো না যদি নারী মানে নারীকে শ্রদ্ধা করত। আজ কুরুক্ষেত্রের যুদ্ধ না হলে কোটি কোটি মানুষ মরতো। আমি জাস্ট উদাহরণ দিলাম। এবার সমস্ত যুদ্ধের পেছনে চলে যায়। আজকে আফগানিস্তানে কি হচ্ছে? তালিবানদের একটাই লক্ষ্য যে নারীকে আমার মতো করে চলতে হবে, আমি তাকে যখন ইচ্ছা ভোগ করবো আর সবসময় ঢেকে রাখবো। টেক ইট ইজি, ডোন্ট টেক ইট আদার্স ওয়াইজ। মানে আমার যন্ত্রণা হয় যে আমি নারী বলে আমাকে তুমি বোরখা পরিয়ে রাখবে আর তোমার যখন ইচ্ছা হবে তুমি সেটা ঢেকে ওপেন করে নেবে। হোয়াট ইজ দিস? ইট ইজ ডেমোক্রেসি। এটা মানবিকতা। কিন্তু এটা যখন তুমি বলবে তুমি সেই নির্দিষ্ট কামুক নির্দিষ্ট কিছু মানুষের কাছে খারাপ হবে। আমার সমান শ্রদ্ধা করতে হবে আমারই জন্য নারীকে, নারীকেও সমান শ্রদ্ধা করতে হবে তারই জন্য পুরুষকে। কারণ প্রত্যেকটা পুরুষের মধ্যে একটা পিতা বাস করেন আর প্রত্যেকটা নারীর মধ্যে আছে মা। আর যদি এই ভাগবতীয় প্রেমে তুমি উত্তরণ হতে পারো, তুমি আজকেই মিলিয়ে নিও। এই ক্লাসের শেষে তুমি যাকে সেই শ্রদ্ধার চোখে দেখছো না, সে তোমার মধুর ভাবের সম্পর্কে। সে কখনো তোমার প্রেমিকা, কখনো তোমার বন্ধু, কখনো তোমার মা, কখনো তোমার শিক্ষক ম্যামের মতো কাজ করে, কখনো সে তোমার সৎ পরামর্শ দেয়। তাকে যেন শ্রদ্ধা করতে পারি। উল্টো দিকে এই মেয়েগুলোকে বলবো তোমার প্রত্যাশিত পুরুষটা দেখবে কখনো বাবা, বাবা ঠিক যা যা করেন ওই মানুষটি তোমার জন্য তাই। আমাদের সমস্ত কাব্য পড়ে যখন আমরা এই সত্যে পৌঁছাতে পারবো, সেদিনে আমরা মেবি আমাদের এই পৃথিবীটা, যদিও আই ডোন্ট বিলিভ ইটস দ্য হেভেন, স্বর্গ বলে আছে মনে করি না, তবু যদি স্বপ্নর মতো যদি একটা কোনো ফিলিংস হয় সেদিন হবে, তার আগে কি বলতে গিয়ে কোথায় চলে গেলাম। যাকে আর যেটা আমি বারবার বলতে চেয়ে মানে হয় না, এই সময়টার দিকে যখনই তাকাচ্ছি আর 5 মিনিটের পর তো নন্দিতাদি ক্লাস নেবে, যেটা সেটা নেক্সট দিন আমাকে মনে করে দিস, বলবো যে শকুন্তলার এই যে আজকে পরিণতি, এর জন্য কে দায়ী? শকুন্তলাও কি দায়ী? বা এইরকম পরিস্থিতিতে আমাদের মধ্যে হলে, তোমার যদি হয়, সব এখানে দেখছি বাবা, এখানে তো প্রচুর, এখানে তো প্রায় সমস্ত সকলেই মেয়েরা রয়েছিস, 2-5টা ছেলে বাদে সব মেয়েরা। তাহলে এই যে শকুন্তলার একটা পুরুষের সঙ্গে মিলনের অস্তিত্বটা শকুন্তলা শরীরে ধারণ করেছে, সে নারী বলে। তুমি একজন মেয়ে, তা তোমার কিভাবে পথ চলা উচিত, তুমি কি করবে এই পরিস্থিতিগুলোতে আসলে, কি করণীয় উচিত, সেগুলো নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। যে আজকে শকুন্তলার শরীরে তার অস্তিত্ব ধরা পড়েছে বলে শকুন্তলার এত যন্ত্রণা, কিন্তু মিলনের ফসল যদি পুরুষের শরীরে ধরা পড়তো তাহলে সেই যন্ত্রণাটা পুরুষের হতো। তাহলে এটা কি প্রমাণ হলো না যে একটা নারীর আরও বেশি সচেতন থাকা উচিত, বিশেষ করে এই গান্ধর্ব মতে বিবাহ, এই যে মিলন। আমি গুরুর আসনের জায়গা থেকে বসে বলছি বাবা, পিতার আসনের জায়গা থেকে কোনোরকমভাবে নিবি না বিষয়টাকে। প্রত্যেকটা মেয়ে, আমি যে বললাম মা মানে মেয়েও বলে পুরুষের থেকে অধিক সচেতন তোমাকেই থাকতে হবে, কারণ তুমি শকুন্তলা হলেও হতে পারো, আর পুরুষ তার শরীরে তো ধরা পড়ছে না। ফলে পুরুষ যারা আছো ইনক্লুডিং মি, তাদেরও বলে রাখি, এ নিয়ে আনন্দ পাওয়ার কিছু নেই। সিঙ্গেল চাইল্ড, সিঙ্গেল মাদার, এই যে আইন বলবৎ হয়ে গেছে, একদিন আমাদের হয়তো প্রার্থনা করে কাঁদতে হবে বিজ্ঞানের কাছে যে পুরুষের জঠরেও যেন সন্তান ধারণ করা যায়, সেইরকম একটা ব্যবস্থা করো। ওরা একটা জায়গায় মাতৃত্বের জন্য, মায়ের জন্য ওরা চিরকাল নারীরা শ্রদ্ধা এবং শ্রদ্ধেয়, পুরুষ নয়। আজকে আমি একটু মেবি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম বাবা, খুব, সেটা তোদের শ্রদ্ধা করি বলে, জীবনকে শ্রদ্ধা করি বলে। একটু ফিল্টার করে নিস, তাহলে বুঝবি মেবি যে হয়তো কিছু সত্যি অনুভবের কথা চেষ্টা করেছি বোঝানোর। ঠিক আছে বাবা? দাদা স্যার খুব সুন্দর লেগেছে স্যার শুনতে। তো লাভ হয়েছে বাবা, 1 ঘন্টা ওয়েট করলে লাভ হচ্ছে কি সেটা বল।
হ্যাঁ স্যার, অনেক লাভ হচ্ছে। ঠিক আছে অনেক কিছু জানা যাচ্ছে। ঠিক আছে, তাহলে ভালো থেকো। নেক্সট ক্লাসে হ্যাঁ স্যার। কোনো কোয়েশ্চেন হলে সেটা বলো এবং আমরা আলোচনা করব। টাটা বাই। আচ্ছা, নেক্সট ক্লাসে শুরু হবে নিশ্চয়ই, যাও, হ্যাঁ, দেখা ঠিক হবে।